বন্ধুরা বলে যে একদিন খা, একদিন খেলে কিছু হয় না, একটা টান দিয়ে দেখ। তখন সে ভাবে যে আমি যদি মাদক গ্রহণ না করি তাহলে বোধহয় আমি বন্ধুদের চাইতে আলাদা হয়ে যাব। ইদানিং সময়ে মাদকাসক্তের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এর কারণ আসলে কি হতে পারে? মাদকাসক্তির সংখ্যা বেড়ে যাওয়া এটিও কিন্তু কোনো একটি কারণে সাধারণত বেড়ে যায় না। আমরা প্রথমত বলবো এর পিছনেও কয়েকটি কারণ আছে। প্রথমত মাদক দ্রব্যের সহজলভ্যতা, এটি একটি বড় কারণ। হুট করে মানুষের হাতের কাছে খুব কাছাকাছি জায়গায় মাদক কিন্তু সহজলভ্য হয়ে যাচ্ছে। এখন মাদকাসক্ত কুরিয়ার সার্ভিসে বাসায় পৌঁছে যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের মোবাইল বা ভ্যানের ভেতরে এখন মাদক পাওয়া যাচ্ছে। ফলে এই জিনিসগুলো হচ্ছে প্রথম কারণ। সারা বিশ্বব্যাপী মাদক দ্রব্যের যে এক ধরনের একটা পরিবহন ব্যবস্থার পরিবর্তন ঘটেছে, চোরাচালানি বেড়েছে, মাদক দ্রব্যগুলোর সহজলভ্যতা বেড়েছে, সেটি একটি বড় কারণ। এর পাশাপাশি মানুষের ভেতরে রয়েছে একটা কৌতূহল, এক ধরনের কিউরিসিটি, দেখি না মাদক গ্রহণ করে কি হয়। তৃতীয় একটি কারণ হচ্ছে পিয়ার প্রেসার, সামাজিক চাপ। বন্ধুরা বলে যে একদিন খা, একদিন খেলে কিছু হয় না, একটা টান দিয়ে দেখ। তখন সে ভাবে যে আমি যদি মাদক গ্রহণ না করি তাহলে বোধহয় আমি বন্ধুদের চাইতে আলাদা হয়ে যাব। তখন সে পিয়ার প্রেসারের সময়ও কিন্তু অনেক সময় মাদক গ্রহণ করে। আরেকটি খুব বিষয় রয়েছে, যেটা হচ্ছে হতাশা থেকে মানুষ কখনো মাদক গ্রহণ করে। আমাদের কিন্তু শরৎচন্দ্র, উনি কিন্তু দেখিয়ে গিয়েছেন যে প্রেমে ব্যর্থ হলে মাদক নিতে হয়। ফলে এই লার্নিংটা আমাদের মাথার ভেতরে রয়ে গেছে। এটা একটা ভুল লার্নিং, একটা ভুল কোপিং মেকানিজম। আমরা পরীক্ষায় খারাপ করলে, প্রেমে ব্যর্থ হলে, কোনো কিছুর অপ্রাপ্তি হলে, কোনো কিছু না পেলে আমরা কিন্তু মাদকের কাছে আশ্রয় নিয়ে ফেলি অনেক সময়, যেটা অত্যন্ত ভুল একটি পদক্ষেপ। ফলে এই বিষয়গুলো মূলত আমাদেরকে মাদকাসক্তির জন্য দায়ী। পাশাপাশি আরেকটি জিনিস হচ্ছে মানুষের ভেতরে বা তরুণ সমাজের ভেতরে যদি সুস্থ বিনোদন চর্চার জায়গাগুলো খানিকটা কমে যায়, মানে তার যদি খেলাধুলার জায়গা না থাকে, তার যদি পর্যাপ্ত মাঠ না থাকে, তার যদি নাটক, তার যদি মুভি, তার যদি গান গাওয়ার জায়গাগুলো খুব সংকীর্ণ হয়ে আসে, তখন তার অবসর জীবনের জন্য, অবসর যাপনের জন্য তখন কিন্তু সে মাদককে আশ্রয় গ্রহণ করে ফেলে। ফলে নানান কারণে কিন্তু চারদিকে এই মাদকগুলো বেড়ে যাচ্ছে, এবং এই মাদক সহজলভ্যতা বেড়ে যাওয়ার কারণে আমাদের তরুণদের ভেতরে এই যে একটা মনোজগতের পরিবর্তন হচ্ছে, সেই কারণেই তাদের ভেতরে মাদকাসক্তটা আরো আগের চাইতে বেড়ে যাচ্ছে, শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী। এর থেকে পরিত্রাণের উপায় কিন্তু আসলে খুব এক কথায় বলা খুব কঠিন। তিনটি উপায়ের কথা আমরা বলি। প্রথমত সাপ্লাই রিডাকশন, মাদকের সহজলভ্যতা কমাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ডিমান্ড রিডাকশন, তরুণদের সামনে এমন কিছু উপস্থাপন করতে হবে যে তার সামনে মাদক থাকলেও সে মাদক গ্রহণ করবে না, সে অন্য কিছু করবে। যেমন তার সামনে যদি আমরা খেলার অনুষ্ঠান আয়োজন করতে পারি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারি, নাটকের আয়োজন করতে পারি, ভালো ভালো ফুটবল খেলার আয়োজন করতে পারি, ক্রিকেট খেলার আয়োজন করতে পারি, তখন সে কিন্তু এগুলোর দিকে যাবে, তার ডিমান্ডটা কমে যাবে। আর 3 নম্বর হচ্ছে হার্ম রিডাকশন, অর্থাৎ যারা নিয়ে ফেলেছে তাদেরকে যেন আমরা দ্রুত শনাক্ত করতে পারি এবং চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি। ফলে এই সাপ্লাই রিডাকশন, ডিমান্ড রিডাকশন এবং হার্ম রিডাকশন, এই তিনটি প্রক্রিয়ায় কিন্তু আসলে মাদক দ্রব্যের অপব্যবহার আমরা রোধ করতে পারি এবং মাদকাসক্তির চিকিৎসা করতে পারি। কিভাবে বুঝবো কারো মানসিক সমস্যা আছে? আসলে খুব সহজেই বোঝা যাবে না কারো ভেতরে মানসিক সমস্যা রয়েছে। এর জন্য আমরা যখন বলেছিলাম যে মানসিক স্বাস্থ্যের যে ডেফিনেশনটা আমাদেরকে মনে করতে হবে। মানসিক স্বাস্থ্য বলতে বুঝি আমরা একজন মানুষের চিন্তা, তার আবেগ এবং তার আচরণ। এটি হচ্ছে তার মানসিক স্বাস্থ্য। যখন কারো চিন্তায় অস্বাভাবিকতা তৈরি হবে, তার আবেগের বহিঃপ্রকাশ বা অন্যের আবেগকে বোঝার ক্ষেত্রে অস্বাভাবিকতা তৈরি হবে, অথবা তার আচরণে কোনো অস্বাভাবিকতা তৈরি হবে, তখন আমরা মনে করতে পারি যে তার ভেতরে কোনো মানসিক রোগ হয়েছে। মনে করতে পারি, কিন্তু চট করে তাকে কিন্তু মানসিক রোগ হিসাবে নির্ণয় করা যাবে না। কারণ একজন মানুষ খুব অল্প সময়ের জন্য তার আচরণ অস্বাভাবিকতা হতে পারে। হঠাৎ করে কোনো কারণে রেগে যেতে পারি আমরা, এটা কিন্তু একটি স্বাভাবিক হতে পারে। হঠাৎ করে কোনো কারণে আমার মন খারাপ হয়ে যেতে পারে, এটাও স্বাভাবিক। কিন্তু যদি কারো দীর্ঘমেয়াদী মন খারাপ থাকে, সে প্রায়ই বা সবসময় রেগে যাচ্ছে তুচ্ছ কারণে বা কোনো কারণ ছাড়া, অথবা তার চিন্তাটি প্রায় বেশিরভাগ সময় ধরেই এক ধরনের অস্বাভাবিক পথে রয়েছে, তখন আমরা কিন্তু মনে করতে পারি, ধরে নিতে পারি এবং নির্ণয় করতে পারি যে তার মানসিক রোগ হয়ে যাচ্ছে। অর্থাৎ তার চিন্তা, আবেগ এবং আচরণ যদি একটু দীর্ঘ সময় ধরে কারো ভেতরে থাকে, চট করে অল্প সময়ের জন্য হলে হবে না, দীর্ঘ সময়ের জন্য যদি অস্বাভাবিক থাকে, এবং সেই সাথে যদি তার দৈনন্দিন জীবনযাপন প্রক্রিয়া এবং পেশাগত যে তার প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা হ্রাস পায়, মানসিক সমস্যাগুলোর কারণে, মানসিক রোগের কারণে তার ডেইলি অ্যাক্টিভিটিস হ্যাম্পার হবে। পাশাপাশি তার যে উৎপাদনশীলতা, তার যে কাজের জায়গা, যে স্টুডেন্ট সে পড়ালেখা ঠিকমতো করতে পারবে না, যে হোম মেকার সে ঘরের কাজগুলো করতে পারবে না, যিনি চাকরি করেন তার চাকরি স্থলে সমস্যা হবে, যিনি ব্যবসা করেন তার ব্যবসায় সমস্যা হবে, তখনই আমরা ধরে নিব তার ভেতরে মানসিক রোগ হয়েছে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, কারো চিন্তা, আবেগ এবং আচরণের দীর্ঘমেয়াদী পরিবর্তন ও অস্বাভাবিকতা, সেই সাথে তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট অর্থাৎ কাজের জায়গাগুলো তার যদি ব্যাহত হয়, তখনই আমরা মনে করতে পারি তার ভেতরে মানসিক রোগ রয়েছে। তবে তার রোগ রয়েছে কিনা এটি নির্ণয়ের জন্য অবশ্যই
বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন। মন খারাপ আর ডিপ্রেশন এই দুটো কি একই? মূলত নয়, মন খারাপ এবং ডিপ্রেশন কখনোই এক নয়। মন খারাপ বা স্যাডনেস এটি হচ্ছে আমাদের একটি সাধারণ আবেগ। যে কোনো কারণে, যে কোনো ঘটনায় আমার কিছু হারিয়ে গেছে, আমার মানিব্যাগ হারিয়ে গেছে, মোবাইল ফোন হারিয়ে গেছে, আমি রাস্তায় হাঁটার সময় একটা হোঁচট খেয়েছি, ব্যথা পেয়েছি। তার মানে কি আমার মন খারাপ হতেই পারে। পরীক্ষাতে একটু খারাপ করেছি, মন খারাপ হতেই পারে এবং এটাই স্বাভাবিক। মন খারাপের ঘটনায় মন খারাপ হওয়ার অর্থ হচ্ছে আমার মানসিক স্বাস্থ্য সুস্থ। আমি মানসিকভাবে ভালো আছি। কারণ মন খারাপের ঘটনায় তো আমার মন খারাপ হবেই। জি। তাহলে মন খারাপ হচ্ছে খুব সাময়িক একটি বিষয়। মন খারাপের কোনো ঘটনা ঘটলে আমাদের মন খারাপ হতে পারে। এর বিপরীতে ডিপ্রেশন বা বিষণ্ণতা এটি কিন্তু একটি রোগ। এটি কোনো কারণ ছাড়াই হতে পারে। আবার তুচ্ছ কারণে যদি বেশি দিন ২ সপ্তাহের অধিক সময় আমার মন একটানা খারাপ থাকে এবং সেই সাথে যদি আমার সকল বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলি, ইন্টারেস্ট হারিয়ে ফেলি, আনন্দের বিষয়ে আনন্দ পাই না, তখন কিন্তু তাকে আমরা বলি ডিপ্রেশন বা বিষণ্ণতা। তার মানে মন খারাপ আমাদের সাধারণ আবেগ আর ডিপ্রেশন বা বিষণ্ণতা হচ্ছে একটি মানসিক রোগ। মন খারাপ হওয়ার জন্য আমাদের অবশ্যই একটি কারণ থাকতে হয়। ডিপ্রেশন কারণ ছাড়াও কিন্তু হতে পারে, যেটাকে আমরা বলি এন্ডোজেনাস ডিপ্রেশন। কোনো কারণ নাই, শুধু তার ডিপ্রেশনটি তৈরি হয়েছে। মন খারাপ খুবই ক্ষণস্থায়ী, একটুতেই ভালো হয়ে যেতে পারে। আর ডিপ্রেশন কিন্তু কমপক্ষে ২ সপ্তাহ থাকবে, একটানা মন খারাপ। মন খারাপের ঘটনায় আমরা যদি ভালো মন ভালো রাখার কাজগুলো করি, একটু মুভি দেখি, বেড়ায় আসি, বন্ধুর সাথে আড্ডা দেই, তাহলে কিন্তু আমাদের মনটা ভালো হয়ে যায়। আর ডিপ্রেশনের ক্ষেত্রে এই ধরনের মন ভালো করার কোনো কাজ করার ইচ্ছাই করে না। মন খারাপ হলে সাধারণত আমাদের কার্যকরী ক্ষমতা, আমার অফিস, আমার কাজ, আমার ব্যবসা, পড়ালেখা খুব বেশি ব্যাহত হয় না। কিন্তু ডিপ্রেশনে খুব উল্লেখযোগ্য পরিমাণে আমার কাজ, পড়ালেখা, দৈনন্দিন কাজ ব্যাহত হয়। এবং সবশেষ কথা হচ্ছে, মন খারাপের জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। কিন্তু ডিপ্রেশন বা বিষণ্ণতার জন্য অবশ্যই বিজ্ঞানসম্মত চিকিৎসার প্রয়োজন হয়। অনেকেই আছে যে বিশেষজ্ঞের কাছে যেতে চায় না। তাকে বাড়িতে কোনোভাবে কি কাউন্সেল করা পসিবল? জি, অনেক ক্ষেত্রেই পসিবল। তবে আমাদের মনে রাখতে হবে মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের ভেতরে একটা স্টিগমা কাজ করে, ভ্রান্ত ধারণা কাজ করে। এটিকে লুকিয়ে রাখার প্রবণতা আমাদের মধ্যে রয়েছে। জি। মানসিক স্বাস্থ্য বা মানসিক সমস্যা, মানসিক স্বাস্থ্যের যত্নও আমরা বলি না এবং মানসিক রোগ হলেও আমরা বিশেষজ্ঞের কাছে বা চিকিৎসকের কাছে বা সাইকোলজিস্টের কাছে আমরা বা সাইকিয়াট্রিস্টের কাছে আমরা যেতে চাই না। বিষয়টা হচ্ছে যে মানসিক রোগ কিন্তু মানুষেরই হয় এবং মানসিক রোগ কোনো অপরাধ নয়। ফলে আমাদেরকে প্রথম মনে রাখতে হবে, পরিবারে কারো যদি এরকম মানসিক রোগের কোনো লক্ষণ দেখা দেয়, তখন কিন্তু আমরা তাকে চিকিৎসকের কাছে নেয়ার জন্য প্রথমে উদ্বুদ্ধ করব। যদি তাকে নিতে পারি তাহলে তো ভালো। আর যদি নিতে না পারি, তখন তার প্রতি আমরা যেন কোনো সমবেদনা না জানাই। তাকে যদি করুণা বা সমবেদনা দেখাই, তার কিন্তু মনটা আরো খারাপ হয়ে যাবে। তার বদলে তার প্রতি আমাদের সমব্যথী হতে হবে, এমপ্যাথি বলি। অর্থাৎ তার পাশে থাকতে হবে, তার মতো করে ভাবতে হবে এবং তাকে উৎসাহিত করতে হবে। তুমি মানসিক রোগ হয়েছে, তুমি পাগল হয়ে গেছো, তোমার দ্বারা কিছু করা সম্ভব না, তুমি শেষ, তুমি কিভাবে পড়ালেখা করবে, তুমি এক কাজ করো, চাকরি ছেড়ে দাও। এই ধরনের নেতিবাচক কথা যেন আমরা কখনোই তাকে না বলি। তাকে ইতিবাচকভাবে উৎসাহিত করতে হবে, তার পাশে থাকতে হবে এবং সবসময় চেষ্টা করতে হবে তিনি যেন একজন বিশেষজ্ঞের পরামর্শটি গ্রহণ করেন। এইটুক কাউন্সেলিং আমরা বাড়িতে গ্রহণ করতে পারি। আরেকটি বিষয় এখানে আমি বলে রাখি, আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয় যে মানসিক সমস্যা হলে আমরা কার কাছে যাব, কোথায় যাব, কোন বিশেষজ্ঞের কাছে যাব। আমাদের আসলে মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসার জন্য ২ ধরনের বিশেষজ্ঞ রয়েছে মোটা দাগে। একটি হচ্ছে সাইকিয়াট্রিস্ট, যারা চিকিৎসক, যারা ডাক্তার, যারা মানসিক রোগগুলোকে নির্ধারণ করেন, নির্ণয় করেন এবং সেটির চিকিৎসা করেন, ওষুধ দিয়ে থাকেন। আরেকটি মানসিক স্বাস্থ্য পেশাজীবী রয়েছে যাদেরকে আমরা বলি সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানী। তারা চিকিৎসক নন, তো তাদের ভূমিকা অপরিসীম। তারাও মানসিক রোগগুলোকে ক্যাটাগরি করেন, কী ধরনের মানসিক রোগ হয়েছে সেটি নির্ণয় করেন। পাশাপাশি তারা কাউন্সেলিং ও সাইকোথেরাপি প্রয়োগ করেন। আপনাদের যদি কারো মনে হয় যেন পরিবারের কোনো সদস্য বা কাছের মানুষের মানসিক রোগ হয়েছে বা মানসিক রোগে ভুগছেন, তাহলে যে কোনো একজন পেশাজীবীর কাছে গেলেই হবে। তিনি যদি প্রফেশনাল হন, পেশাদার হন, তাহলে উনি প্রথমে দেখবেন। প্রয়োজন হলে তিনি সাইকিয়াট্রিস্ট হলে সাইকোলজিস্টের কাছে রেফার করবেন, সাইকোলজিস্ট হলে সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করবেন। সুতরাং আমরা বলবো, মানসিক রোগ হলে ঘরে বসে থাকার চাইতে, ঘরে বসে কাউন্সেলিং করার চাইতে বিশেষজ্ঞের কাছে যেয়ে তাকে চিকিৎসা গ্রহণ করাটাই বিজ্ঞানসম্মত।